তুমি রাধা মাধবের জন্য ভিক্ষে করো। বৈষ্ণব ঠাকুর, তুমি তুমি আমার এই জমিদারি মহলে থাকবে? বলো না। তোমার গিরিধারীর জন্য, তোমার রাধা গোপীনাথের জন্য আমি মন্দির করে দেব। না না, চিন্তা করতে হবে না। প্রতিদিন ফল মূল, মিষ্টি মিষ্টান্ন সব ব্যবস্থা করে দেব। তুমি শুধু থাকবে ভিখারি আমার এই জমিদারি মহলে, এখানে তুমি থাকবে। বৈষ্ণব ঠাকুর বললেন, ক্ষমা করবেন বাবু, আমি আপনার এই জমিদারি মহলে থাকতে পারবো না। কেন? আরে তোমার জন্য ভালো ঘর করে দেব, তোমার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব, তোমাকে আর কষ্ট করে ভিক্ষা করতে হবে না। তবুও তুমি থাকবে না? বৈষ্ণব ঠাকুর বললেন, না বাবু, আমি থাকবো না। কেন গো? এখানে কিসের অভাব, কি কষ্ট তোমার? বৈষ্ণব ঠাকুর বললেন, বাবু, এখানে যে এত সুখ, এত ঐশ্বর্য, আর এত সুখের মধ্যে আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব বাবু। লালা বাবু গম্ভীর হয়ে গেলেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে তুমি থাকবে না, ঠিক আছে, কিন্তু ভিক্ষে না নিয়ে কিন্তু যাবে না। দাঁড়াও। এই বলে লালা বাবু ভেতর থেকে একটা ছোট্ট থলির মধ্যে এক থলি স্বর্ণ মুদ্রা এনে আর লালা বাবু ভিখিরির হাতে দিয়েছে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। বৈষ্ণব ঠাকুর বললেন, বাবু বাবু এগুলো কি দিলেন বাবু, এগুলো কি? লালা বাবু একটু হেসে বললেন, আরে বাবা বুঝতে পারছো না, না তোমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছি। না না বাবু, এগুলো আমার লাগবে না, এগুলো আমার লাগবে না বাবু, আপনি আমাকে আর যা দেবেন আমি নেব, এগুলো আমার দরকার নেই। লালা বাবু বললেন, দাঁড়াও, এগুলো কি আমি তোমাকে দিয়েছি নাকি? আমি তোমার গিরিধারীর সেবার জন্য দিয়েছি। গিরিধারীর জন্য ফল কিনবে, গিরিধারীর জন্য পরমান্ন করবে, গিরিধারীর জন্য চব্য লেখ ঝোপেও কত সুন্দর সুন্দর 56 ভোগ তুমি লাগাবে, নিয়ে যাও, যাও। ভিখারি ভাবলেন, সবই যদি গোবিন্দের ইচ্ছে হয়, তাহলে মনে হয় আমার গিরিধারী গোপালের ফলমূল মিষ্টি মিষ্টান্নের সেবা করার ইচ্ছে হয়েছে, তাই জমিদার বাবু আমাকে এতগুলো টাকা দিয়েছে। বেশ, তাহলে তাই হোক বাবু। ওই টাকার থলিটা নিয়ে ভিখারি মাথায় তুলে আর ছুটতে শুরু করলেন। ভিখারি ভাবছে অনেক বেলা হয়ে গেছে, গিয়ে রান্না করতে হবে, তাই তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন। আর লালা বাবু দরজায় দাঁড়িয়ে একটা হাতের ওপরে হাত রেখে, আর যতদূর ভিখারিকে দেখা যায় শুধু তিনি তাকিয়ে আছেন, অপলক নেত্রে তাকিয়ে আছেন। হঠাৎ এমন সময় দেখতে পেলেন ভিখিরি টাকার থলিটা মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে দিল। যেই এই দৃশ্যটা দেখেছেন, লালা বাবু চিৎকার করে ডাকছেন, এই ভিখারি, হ্যাঁ তোমাকে ডাকছি, তোমাকে এদিকে এসো, এদিকে এদিকে এসো, তোমাকে ডাকছি। বৈষ্ণব ঠাকুর চমকে গেছে, এবার কি বলবো, বাবু যদি দেখে ফেলেছে, আমি 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 কি বলবো, এদিকে এসো। বৈষ্ণব ঠাকুর যেই দাঁড়িয়েছে, লালা বাবু বললেন, সত্যি করে বলো তো ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? আগে বাবু, আমি আপনার কাছে এক মুষ্টি চাল চেয়েছিলাম বাবু। আর আমি তোমাকে কি দিয়েছি? আপনি আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছেন বাবু। আচ্ছা, তা তোমার তো সবই মনে আছে দেখছি। তাহলে তোমাকে যে টাকার থলিটা দিলাম, ওই টাকার থলিটা তুমি কি করলে? কি মাথা নিচু করে আছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলো। তুমি যদি মিথ্যে কথা বলো, তোমাকে কারাগারে বন্দী করে রাখবো। ভিখারি বললেন, বাবু আমি আপনাকে মিথ্যে বলবো না বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না। আপনার দেওয়া টাকার থলি আমি মাথায় তুলে নিয়েছিলাম, আমি মাথায় তুলে নিয়েছিলাম গোবিন্দের সেবা হবে বলে। কিন্তু বিশ্বাস করুন বাবু, আমি যখন ছুটতে ছুটতে যাচ্ছি, কে যেন আমাকে বারবার পেছন থেকে ডাকছে, বারবার আমাকে ডাকছে আর বলছে, ওরে আই ভিখারি, আই রে ফিরে, তুই ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি, আই রে ফিরে, ও তুই ভুলে যাস না মোহ ভরে। ও তোর গোবিন্দ সেবা
বাবু, সে আমাকে বারবার বলছে, ভিখারি তুই আমাকে যা দিস আমি তো তাই সেবা করি, তুই আমাকে খুদ অন্ন দিস, তুই আমাকে শাক ভাজা দিস, আমি তো তাই আনন্দ করে খাই, তোর কাছে কোনোদিন ফল মিষ্টি পরমান্ন তো আমি চাইনি। এতদিন আমি তোর মাথায় ছিলাম, কিন্তু ওই জমিদারের দেওয়া টাকার থলি তুই মাথায় তুলে নিলি, আমি যে তোর মাথা থেকে পড়ে গেলাম ভিখারি। তাই বাবু সে যেন আমাকে বলছে, ওরে বিদুরেরা খোদা যেমন আর তোর ভিক্ষার অন্ন তেমন বিদুরের খোদা আর তোর ভিক্ষার অন্ন তেমন সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। তাই বাবু আমি আপনার দেওয়া টাকার থলি নিতে পারলাম না বাবু, আমি আপনার দেওয়া টাকার থলি কি করেছি জানেন, আমি সব নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় সব ভুলে যাব বলে, সব নদীর জলে ফেলে দিলাম, বাসনায় ভুলে যাব বলে, সব নদীর জলে দিলাম ফেলে, বাসনায় ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনা ভুলে যাব বলে, নদীর জলে ফেলে দিলাম। এই বলে ভিখারি ঠাকুর তিনি যে লালা বাবুর কাছ থেকে কখন চলে গেছেন লালা বাবু জানেন না, দাঁড়িয়ে আছেন স্তব্ধ হয়ে গেছেন, চোখগুলো ছলছল করছে, ভেতরটা শুধু সারাক্ষণ এটাই ভাবছে যে তাহলে বৈষ্ণব ঠাকুর টাকার থলিটা জলে ফেলে দিল শুধু গোবিন্দকে ভুলে যাবে বলে, আর আমি টাকার ওপরে টাকা জমিয়ে টাকার পাহাড় তৈরি করেছি, কিন্তু আমি তো কখনো গোবিন্দ সেবা করিনি, আমি তো রাধা গোপীনাথের কখনো সেবার কথা ভাবিনি, তাহলে আমিও তো কোনোদিন গোবিন্দকে পাবো না, আমিও তো কখনো ভগবানকে পাবো না। এই যে ভগবানকে না পাওয়ার ব্যথা, একে বলে ভালোবাসা বাবা, একে বলে ভালোবাসা। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা যেখানে ভগবানের সঙ্গে হবে, এই জড় জগতে যদি কোন যুবক যুবতী এই জড় জগতে পার্থিব জগতে যখন ভালোবাসা হবে স্বাভাবিকভাবে, তখন সেও চঞ্চল হয়ে যাবে, তারও ঘুম আসবে না, আর ভগবানকে যিনি ভালোবাসতে পারবেন তাহলে তারও ঘুম আসবে না, সারাক্ষণ ভগবানকে কি করে পাবো, এটা হচ্ছে ভালোবাসার একটা লক্ষণ। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজেই হাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো, পথের কাঁটায় পায়ে রক্ত না
ভালোবাসার এটা একটা লক্ষ্য। লালাবাবু ভাবছে তাহলে আমিও তো কখনো ভগবানকে পাবো না। এমন সময় লালাবাবু স্ত্রী কাত্যায়নী দেবী একমাত্র ছেলে, যার নাম হলো নারায়ণ, স্ত্রী এসে বলছে, হ্যাঁ গো ও স্বামী, এখনো দাঁড়িয়ে আছো তুমি? কখন স্নান করেছো, ঘর থেকে বেরিয়েছো, তোমাকে কোর্টে যেতে হবে? তোমার মনে নেই তোমার ছোটবেলাকার বন্ধু জগৎ শেঠের সঙ্গে একটু জমি নিয়ে যে মামলা মোকদ্দমা, যে কোর্টে মামলা হয়েছে, আজকে তার শেষ দিন, তোমাকে যেতে হবে, মনে নেই? হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লালাবাবুর মনটা এতক্ষণ ভগবানের জন্য কাঁদছিল। যেই দেখুন বিষয়ের কথাটা কানে শুনিয়ে দিল যে তোমার জমি নিয়ে যে মামলা মোকদ্দমা, তোমার ছোটবেলাকার বন্ধু ছিল জগৎ শেঠ, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে লেখাপড়া করা, সেই এত বন্ধুত্ব, এত ভালোবাসা সামান্য একটু বিষয়কে লক্ষ্য করে সম্মান হানি পর্যন্ত হয়ে গেল, মামলা মোকদ্দমা হয়ে গেল। লালাবাবুর অন্তরটা কেঁদে উঠল। এতদিনের ভালোবাসা, এতদিনের ভালোবাসা, এত আনন্দ, এত খেলাধুলো, একটু সম্পত্তি নিয়ে আমার সঙ্গে মামলা মোকদ্দমা করেছে। এখন লালাবাবু ওখান থেকে ফিরে এসে তিনি কোর্টে চলে গেলেন। কোর্টে মামলা মোকদ্দমা সেরে লালাবাবু বাড়ি ফিরে আসছেন। বাড়ি ফিরে আসছেন যে এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে গেল, এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেল, এটা ভাবতে ভাবতে তিনি বাড়ি আসছেন। এটা ভাবতে ভাবতে তিনি বাড়ি আসছেন। এমন সময় যেই তিনি অন্দর মহলে প্রবেশ করেছে, লালাবাবুর বাড়িতে একটা ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে, যার নাম হলো সুমতি। সেই সুমতি লালাবাবুর বাড়িতে ঝাড়ু দিত। সেই ঝাড়ু দিতে দিতে বাচ্চা মেয়ে তো সোনার পালঙ্কটা দেখেছে, ভাবলেন এতদিন তো বাবু এই পালঙ্কে ঘুমোয়, সোনার পালঙ্কে ঘুমোতে কেমন লাগে, আজকে একটু ঘুমিয়ে দেখি তো। এখন তো বাবু ঘরে নেই, এখন বিছানা ভালো করে ঝেড়ে ঝাড়ু দিয়ে আর ওই ছোট্ট মেয়েটা সোনার পালঙ্কে উঠে আর ঘুমিয়ে গেছে। বাচ্চা মেয়ে ঘুমিয়ে গেছে। এখন লালাবাবু যেই অন্দর মহলে প্রবেশ করে দেখছে তার বাড়ির কাজের মেয়েটা তার বিছানায় উঠে ঘুমোচ্ছে। একে তো মেজাজ খারাপ ছিল, মন মেজাজ ভালো নেই, তারপরে এই অবস্থা দেখে লালাবাবু চিৎকার করে বলে উঠল, এই কে আছিস, কে আছিস? একে বিছানা থেকে তুলে 30 ঘা বেত্রাঘাত করে জানিয়ে দে যে দাসী যদি মালিকের বিছানায় ঘুমোয় তার কি শাস্তি হতে পারে, একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে। লালাবাবুর চিৎকার শুনে সুমতির ঘুম ভেঙে গেছে। সুমতি তাড়াতাড়ি উঠে বসেছে, আর উঠে বসে লালাবাবুর দিকে তাকিয়ে, আর যেই তাকিয়েছে তিনি একবার হেসে ফেলেছে, আর তারপরেই তিনি হাউ হাউ করে কাঁদছেন। লালাবাবু মনে মনে চিন্তা করছে, কোথায় তুই দোষ করেছিস, কোথায় আমার পায়ে ধরে ক্ষমা চাইবি, তা না করে তুই আমার কাছে বসে একবার হাসছিস আর একবার কাঁদছিস, তাহলে আমার সঙ্গে ইয়ার কি করছিস? লালাবাবুর মেজাজ আরো বিগড়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে। চিৎকার করছে, কে আছিস? একে 30 ঘা বেত্রাঘাত কর, একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে। আর অমনি সুমতি থরথর করে কাঁদছে আর কাঁদছে। লালাবাবু বললেন, বল বল, তুই আমার বিছানায় ঘুমিয়েছিস কেন? ঘুমিয়েছিস তো ঘুমিয়েছিস, ভুল করে তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইবি, তা না করে তুই হাসছিস আবার কাঁদছিস। সুমতি বললেন, বাবু আমি কেন হাসছিলাম জানেন বাবু? বল কেন হাসছিলি বল। বাবু আমি তো আপনার কাজের মেয়ে, আমি তো আপনার দাসী, আর আমি দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে যে অপরাধ করেছি আপনি তার উপযুক্ত শাস্তি নির্বাচন করে দিয়েছেন, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে হাসছিলাম বাবু। আচ্ছা তুই নিজের ভুল বুঝতে পেরে হাসছিলি, আচ্ছা তুই যদি নিজের ভুল বুঝতে পেরে হাসলি তবে কাঁদিলি কেন? তবে কাঁদিলি কেন? তবে
ও সুমতি কাঁদিলি কেন বলে বল ও সুমতি কাঁদিলি কেন তুই কাঁদলি কেন কাঁদলি কেন তুই কাঁদিলি কেন বাবু আমি বলতে পারবো না বাবু বলতে পারবো না আমি কেন কাঁদলাম আমি বলতে পারবো না বাবু লালা বাবু বললেন তুই হাসতে পারলি বলতে কেন হাসলি বলতে পারলি আর কাঁদলি কেন বলতে পারবি না না বাবু আমাকে জিজ্ঞাসা করবেন না বাবু আমি বলতে পারবো না বাবু আমি বলতে পারবো না বলতে তোকে হবেই হাসলি কেন বললি যখন তোকে কাঁদলি কেন তোকে বলতেই হবে বল বল তুই কাঁদলি কেন বল বাবু আমি বলবো একটা শর্ত বল কি শর্ত আপনি দুঃখ পাবেন না তো আপনি কষ্ট পাবেন না তো না আমি কোনো দুঃখ কোনো কষ্ট পাবো না বল বল তুই কাঁদলি কেন বল সুমতি বললেন বাবু তাহলে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন আপনি মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার আপনি কি গোটা পৃথিবীর জমিদার লালা বাবু বললেন না আমি সারা পৃথিবীর তো জমিদার না বাবু আপনি আমার মালিক আপনি কি জগতে সবার মালিক লালা বাবু বললেন না আমি তো সবার মালিক নই আমি তোর মালিক তাহলে বাবু আপনি যেমন আমার মালিক আমি অপরাধ করেছি বলে আপনি 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন তাহলে বাবু আপনারও মালিক একজন আছেন আর আপনার মালিক হলেন সেই অনাদি রাধি শ্রী গোবিন্দ তাহলে আমি সামান্য আধ ঘন্টা শুয়েছি বলে আপনি যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেন তাহলে আপনার এই 50 বছর বয়সে আপনি কতগুলো বছর ওই বিছানায় ঘুমিয়েছেন তাহলে এর জন্য আপনার মালিক গোবিন্দ আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে এই কথা যেই বলেছেন লালা বাবু স্তব্ধ হয়ে গেছেন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে লালা বাবু মাঝে মাঝে কাঁপছে কোনো কথা বলতে পারছে না সুমতি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লালা বাবু বললেন ওরে সুমতি ওরে সুমতি তুই ঠিক বলেছিস মা আমি তোর মালিক আমি তো সবার মালিক নই আর আমার মালিক হচ্ছে অনাদি রাধি শ্রী গোবিন্দ তাহলে আমি এতগুলো বছর এই বিছানায় ঘুমিয়েছি তাহলে আমার জন্য গোবিন্দ কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে তুই ঠিক বলেছিস মা তুই ঠিক বলেছিস এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি না না ঘুমাবো না ওই পালঙ্কেতে আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে আমি এই করিলাম না না ঘুমাবো না ওই পালঙ্কেতে আমি এই করিলাম না না ঘুমাবো না পালঙ্কে